এখানে যে ছবি এবং নাম ব্যবহার করা হয়েছে সেটা আমার, তবে জিনিসটা পুরোপুরি এডিটেড। তো এর প্রেক্ষিতে কিছুক্ষণ পরে আমার মেসেঞ্জারে অনবরত হুমকি আসতে শুরু করে। আমি তাৎক্ষণিকভাবে আমার ফেসবুকের ওয়ালে জিনিসটার ক্লারিফিকেশন দিয়েছি যে আমার ছাত্রদলের বন্ধুরাও জানে আমার মন মানসিকতা কীরকম। এরকম নিন্দনীয় একটা কাজের সাথে যে আমি যাব না, আমি করতে পারি না, এটা তারাও বুঝবে। এমনকি আমার বন্ধুবান্ধব এবং কিছু ছাত্রদলের সিনিয়র ভাইরা আমাকে তখন ইনবক্সে অনেকে নক দিয়েছিল, আমি তাদেরকে আমার পোস্টটা পাঠানোর পরে তারা আর কিছু বলেনি আমাকে। তারপরেও অনবরত যখন আমার লাইভ থ্রেট আসে, তখন আমি চিন্তা করলাম জিনিসটা আমার জীবন নাশের একটা হুমকি হিসেবে আমি শাহবাগ থানায় জিডি করা উচিত। এবং আমি তৎক্ষণাৎ 6টার দিকে হচ্ছে শাহবাগ থানায়, 6টার পরে হচ্ছে শাহবাগ থানার দিকে মুভ করি। এবং শাহবাগ থানায় গিয়ে আমি যখন প্রাথমিকভাবে তাদেরকে জানাই, তারা প্রথমে জিনিসটাকে খুবই হীনমন্যতার সাথে, তারা গুরুত্ব না দিয়ে সময় ক্ষেপণ করার চেষ্টা করে। এক পর্যায়ে মাগরিবের পরবর্তী সময়ে আমি দেখি যে আমরা তখন শাহবাগ থানার যিনি ওসি ছিল অপারেশন, তার রুমের সামনে ছিলাম। এ পর্যায়ে দেখি যে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় নেতা সাহসের নেতৃত্বে একদল উগ্র মব, তারা হচ্ছে দৌড়ে থানার ভিতর দিয়ে ঢুকে এবং তারা হন্যে হয়ে খুঁজতেছিল আমাকে। আমি এই পরিস্থিতি দেখার পরে আমি হচ্ছে রুমের ভিতরে ঢুকে যাই, সেটা ছিল কমিশনার অপারেশন। তো ওই রুমে ঢোকার পরে তারা হচ্ছে ওই রুমের দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে আমাকে অনবরত গালিগালাজ করে, তোকে মেরে ফেলবো, কেটে ফেলবো, সাহস থাকলে দেশে থাকিস, এরকম অনবরত গালিগালাজ এবং হুমকি দামকি আর অকথ্য ভাষায় গালিগালাজ সহ স্লোগান দিতে থাকে। সেখানে আমি খুবই একটা অবাক বিষয় লক্ষ্য করেছিলাম যে পুলিশ সেখানে কোনো অ্যাক্টিভ ভূমিকা পালন করেনি। পুলিশ সেখানে, আমরা একজন সাধারণ মানুষ যেরকম দাঁড়ায় থাকি, একদম পুলিশ সেখানে চুপচাপ দাঁড়ায় ছিল, শুধু জাস্ট ওদেরকে তারা রুমের ভিতরেই ছিল। কিন্তু সেখানে পুলিশ তাদেরকে কোনো রকম থামানোর চেষ্টা, তারা যে প্রশাসনের উপর হামলা করতেছে সেই জিনিসটাকে কোনোভাবেই প্রশাসন ঠিকভাবে অ্যাড্রেস করেনি। এর প্রেক্ষিতে আমাদের জিডি, আমরা গিয়েছিলাম কি জন্য, আমরা গিয়েছিলাম আমাদের একটা লাইফ থ্রেট আসছে, আমরা জিডি করবে একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে, যেটা আমাদের দায়িত্ব। কিন্তু পুলিশ সেখানে আমাদেরকে জিডি না নিয়ে আমাদেরকে রাত প্রায় 10টা পর্যন্ত শাহবাগ থানায় অবরুদ্ধ রাখে। এমনকি ওই সময় আমাদের কোনো জিডি নেয়, আমাদের সাথে আমাদের সবার ফোন নিয়ে গিয়েছে এবং আমাদেরকে ওইখানে অবরুদ্ধ রাখছে। আমি যেহেতু পোস্টটা করিনি সেটা আমি জানি এবং এই ক্লারিফিকেশন দিয়েই আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। এবং বিষয়টি সুষ্ঠু যাতে বিচার হয়, সুষ্ঠু যাতে তদন্ত হয়, সেজন্যই আমি শাহবাগ থানায় গিয়েছিলাম যে দেখেন আপনি আমার ফোন ফরেনসিক করে দেখেন, আমি পোস্ট করে থাকলে এখানে অবশ্যই আপনি পাবেন। আর আমার যে লাইভ থ্রেটের হুমকি আসছে সেটার ব্যাপারে আমি জিডি করতে এসেছি। কিন্তু একটা থানা হিসাবে সে রাষ্ট্রের যে নাগরিকের যে নিরাপত্তা দিবে সেটা দিতে সে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবং 10টার পরবর্তী সময়ে আমাদেরকে ধানমন্ডি থানায় মুভ করানো হয়েছে। এর পূর্বে আমরা দেখেছি যে আমরা যখন ওখানে অবরুদ্ধ হয়ে পড়ি এবং ছাত্রদলের মব অনবরত সেখানে হাঙ্গামা করতে থাকে, তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে ডাকসুর প্রতিনিধিরা গিয়েছিল আমাদেরকে যাতে সাপোর্ট করতে পারে, যাতে আমরা জিডিটা ঠিকমতো করতে পারি সেটা দেখার জন্য। কিন্তু এর প্রেক্ষিতে তাদের উপর খুবই নির্মম হামলা হয়। আমরা জানি যে আমাদের ডাকসু প্রতিনিধি এবি জোবায়ের এবং মোসাদ্দেক সহ আরও অনেকে আহত হয়েছিল। তার পরবর্তীতে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক একটা অধ্যায়, যে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাংবাদিক ভাইয়েরা গিয়েছিল যে ওখানকার তথ্য কাভার দেওয়ার জন্য, কিন্তু তাদের উপরও খুবই নির্মমভাবে হামলা হয়েছিল, যেটা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই অপমানজনক। আমার বিশ্ববিদ্যালয়ে, আমি একজন বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট হিসেবে আমার নিরাপত্তা দেওয়া, আমার কি দরকার কি প্রয়োজন অথবা আমাকে কীভাবে ফ্যাসিলিটেট করবে তার বিপরীতে গিয়ে সম্পূর্ণ একটা ফেক এভিডেন্সের, ফেক বিষয়ের উপরে বিশ্ববিদ্যালয় আমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। অর্থাৎ দেশটা এখন এমন হয়ে গিয়েছে, আপনার নাম করে যে কেউ যে জিনিস দিয়ে দিবে আর আপনাকে আপনার প্রতিষ্ঠান একটা কারণ দর্শানোর নোটিশ দিয়ে দিবে। আমি যদি ভুল হতাম তাহলে আমি তো থানায় গিয়ে তাদেরকে বলতাম না যে আমার ফোন ফরেনসিক করেন, আমি জিডি করতে আসছি। কিন্তু এটা করার পরেও ইভেন রাত 10টা তখনই কিন্তু অনেক রিউমার স্ক্যানার সহ আরও অনেক ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান ইতিমধ্যে এটা নিশ্চিত করেছে যে জিনিসটা সম্পূর্ণ ফেক ছিল। এটা আমি আবদুল্লাহ আল মাহমুদের আইডি থেকে কখনো পোস্ট করা হয়নি। তারপরেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শাহবাগ থানা সহ প্রশাসনের যে কাজ সেটা খুবই নিন্দনীয়। এবং আমরা ফ্যাসিবাদী আমলে যে একটা স্ট্রাকচার দেখতাম যে সরকার দলীয় সংগঠন থানায় গিয়ে মব করে আর পুলিশ বেমালুম দাঁড়িয়ে থাকে, একদম ঠিক একই ঘটনা আমরা দেখেছিলাম।
এরপরে যখন আমাদেরকে ধানমন্ডি স্থানে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে কিন্তু বিভিন্ন ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান অলরেডি এটা নিশ্চিত করেছে যে এটা আমার আইডি থেকে পোস্ট করা হয়নি। কিন্তু তারপরেও সারা রাত আমাদেরকে সেখানে বসিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমার তো ফোন ফরেনসিকের জন্য নিয়ে গিয়েছে বলা হয়েছে, কিন্তু আমি এখন পর্যন্ত আমার ফোনটা পাইনি। আমাদেরকে সারা রাত সেখানে অবরুদ্ধ রাখা হয়েছে। আমরা জিজ্ঞেস করছিলাম যে আপনি কোন আইনে আমাদেরকে এখানে রেখেছেন। তারা আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেনি। তারা বলতেছে যে তাদের উপরের নির্দেশে তারা হচ্ছে আমাদেরকে এখানে অবরুদ্ধ রেখেছেন। অর্থাৎ জিনিসটা এরকম হলো, আমি কোনো অপরাধ না করা সত্ত্বেও একজন নিরপরাধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে কোনো যৌক্তিক আচরণ পাইনি। আমি শাহবাগ থানা থেকে কোনো যৌক্তিক আচরণ পাইনি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কোনো যৌক্তিক আচরণ পাইনি। উল্টো আমার যে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে, যেটার জন্য আমি মূলত শাহবাগ থানা জিডি করতে গিয়েছিলাম, সেটা এখন পর্যন্ত নেওয়া হয়নি। আজকে সকালে শুধুমাত্র একটি অভিযোগ আকারে আমার যে অভিযোগটি ছিল সেটা নেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে শুধু আমার যে জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে বিষয়টা এমন নয়, এখানে আমার বাবা মা এবং আমার ভাই বোন যারা আছে তাদের উপরও হুমকি দেওয়া হয়েছে। আমার ফেসবুক আইডি প্রথমে পাবলিক করা ছিল, তারা আমার ফেসবুক আইডি ধরে আমার যত রিলেটিভ আছে, আমার ছবি আছে যাদের সাথে, সবাইকে হচ্ছে হুমকি দেওয়া শুরু করেছিল। এক পর্যায়ে আমি বেশিরভাগ পোস্ট হচ্ছে আমার অনলি ফ্রেন্ড করা আছে। এখন আপনারা গেলে কিছু পোস্ট পাবলিক পাবেন, আর বেশিরভাগ পোস্ট অনলি ফ্রেন্ড পাবেন। তো এই জিনিসটা খুবই আপত্তিকর যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলাই আপরাইজিংয়ের পরবর্তী এই সময়ে এমন একটা জিনিসের দ্বারা আক্রান্ত হবে যার সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। শুধুমাত্র এটা না, বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠান এবং বাংলাদেশে বর্তমান নতুন যে সরকারের যে প্রশাসন, তাদের পক্ষ থেকে আমরা কোনো ফ্যাসিবাদের আমলের ব্যতিক্রম কোনো যৌক্তিক আচরণ এখন পর্যন্ত পাইনি।